মুখ্যমন্ত্রী থাকুন আর নাই থাকুন তারা তো প্রত্যেকটা কাজেই ওয়ার্কআউট করেন। জীবনে কোনোদিন একটা কমিটি মিটিংয়ে শুভেন্দু অধিকারী যান? 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাকে পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। এমনিতেও তো তার বিধায়ক পদটাই তো কোয়েশ্চেনেবল। এত তারা ষড়যন্ত্র করেও একটা সরস্বতী পুজো বন্ধ করতে পারেনি, তাই জন্য তারা এগুলো বলছে। মানে নরেন্দ্র মোদীকে তো ধরতে পারছে না, তারা যারা আর কি পৌঁছাতে পারছে, যাদের এই সৌভাগ্যটা হচ্ছে, তাদের গায়েই আর কি ওয়াটার ক্যানন মারছে। কেন্দ্রীয় সরকার পার্লামেন্টকে একটা ডিপ ডার্ক চেম্বারে কনভার্ট করেছে। পার্লামেন্টকে একদম ধ্বংস করার জন্য মোদী সরকার এগিয়ে আসছে এবং তার সেক্রেটারি ছিলেন, মানে অমিত শাহই আর কি ইলেকশন কমিশনার হয়ে গেলেন, প্রক্সি দিয়ে ইলেকশন কমিশন চালাবেন। বিধানসভায় অধিবেশন চলাকালীন সেখানে কার্যত একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপরেই শুভেন্দু অধিকারী সহ বাকি 3 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার পরবর্তী মুহূর্তে তিনি একদম বিধানসভা থেকে বেরিয়ে এসে নানান বক্তব্য রাখেন, যার মধ্যে একটি তিনি রেখেছেন যে তিনি হিন্দু বলে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি গর্বিত। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মমতা ব্যানার্জি মূলত যবে তিনি বিধানসভায় আসবেন বিজেপি বিধায়করা ওয়াকআউট করবেন। এই যে সম্পূর্ণ বিষয়টা, এই বিষয়টিকে কীভাবে দেখছো? যে কারণে তারা সাসপেনশনটা তাদের হয়েছে সেটা খুবই ক্লিয়ার। তারা অধ্যক্ষের দেখে বিজনেসের যেই মানে ডকুমেন্টস সেগুলো তারা ছিঁড়ে ছুঁড়ে মেরেছেন অধ্যক্ষের চেয়ারের দিকে। এটা একটা গ্রসলি আনরুলি বিহেভিয়ার এবং যে কারণে যে কোনো বিধায়ক তাদের এগেনস্টে সাসপেনশন মোশন এনে তাদেরকে সাসপেন্ড করা যায়। 4 জনকে কালকে সাসপেন্ড করা হয়েছে এবং এটি তাদের এই অভব্য আচরণের জন্য। এর সাথে তারা হিন্দু না মুসলিম এটার কিছু যায় আসে বলে আমার মনে হয় না। তিনি বাইরে বেরিয়ে যেই কথাগুলো বলেছেন সেগুলো মানে কি বলবো, সেগুলো প্রলাপ ছাড়া আর কিছু তো বলা যায় না সেগুলোকে। তিনি যেরমভাবে বলছেন যে এটা মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, আমরা হিন্দু, সরস্বতী পুজোর জন্য আমরা বলেছি, তো এই কথাগুলো তাদের কথাগুলো অত্যন্ত হাস্যকর, মানুষে হাসে। এগুলোতে খুব একটা মানে গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু যেহেতু তিনি বিরোধী দলনেতা, যেহেতু তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, তাই স্বাভাবিকভাবে এগুলো আলোচনায় আসছে। কিন্তু তিনি তো এটাই তো তার রাজনীতি, এটার বাইরে তো তিনি কিছু করেন না। আর আপনি বলছেন এই ওয়াকআউট, মুখ্যমন্ত্রী থাকুন আর নাই থাকুন তারা তো প্রত্যেকটা কাজেই ওয়াকআউট করেন। জীবনে কোনোদিন একটা কমিটি মিটিংয়ে শুভেন্দু অধিকারী যান? যতবার বিজনেস অ্যাডভাইজারি, যতবার মিটিং হয়, বিএ কমিটি মিটিং হয়, একবার তিনি যান না। তিনি কী জন্য তিনি বিরোধী দলনেতা পদে আছেন সেটাই তো বুঝতে পারি না। বিরোধী দলনেতার অনেক ফাংশন আছে, সে সরকারকে ভুলগুলোকে দেখিয়ে দেবে। সরকার যেখানে যেখানে ভুল করবে, তাদের বাজেটে বলুন বা অন্যান্য যে কোনো জায়গায়, সেগুলো নিয়ে তার কোনো বক্তব্য শুনেছেন? এই যে বাজেট পেশ হলো, বাজেটের কোনো ক্রিটিসাইজ করতে তাকে শুনেছেন? সে কি বললো না মাদ্রাসায় টাকা দিচ্ছে, এই ধরনের বোকা বোকা কথাগুলো তার মুখে আমরা শুনতে পাই। তিনি একজন মানে একটা রেসপন্সিবল লিডারের যেটা ভূমিকা সেটা তার থেকে আমরা কখনোই পাইনি এবং তাকে যে এই 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাকে পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। এমনিতেও তো তার বিধায়ক পদটাই তো কোয়েশ্চেনেবল। তিনি আরও একটি কথা বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আগামীকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন এবং তার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তিনি এই যুক্তিটাও দেখিয়েছিলেন। তো তাহলে তো আরও তো তার যেই বিধায়করা আছে তাদেরকেও তো সাসপেন্ড করা হতো যদি ব্যাপারটা সেরকমই থাকতো, এর পেছনে কোনো অভিসন্ধি থাকতো। তিনি কি অস্বীকার করেছেন যে না আমি কাগজ ছিঁড়ে আমি স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে মারিনি? এটা তো তিনি অস্বীকার করেননি। তো তার মানে তিনি এই যেই আনরুলি বিহেভিয়ারটা সেটা তিনি করেছেন, যেটা আমাদের বিধানসভার গরিমাকে আঘাত করে, সেই বিহেভিয়ার তিনি করেছেন, তো সেই জন্য তিনি সাসপেন্ডেড হয়েছেন। এবার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের যে ভাষণ তার উপর মোশন অফ থ্যাঙ্কসে তিনি বক্তব্য রাখবেন, সেটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবার তার এখানে লজ্জা হওয়া উচিত যে তিনি একজন বিরোধী দলনেতা হিসেবে সেই একটা মানে প্রসিডিংসেও তিনি অংশগ্রহণ করছেন না, হয় ইচ্ছাকৃত করছেন না বা এবার তো তিনি সাসপেন্ডেড হয়ে গেলেন। এটা বলুন তো, এটা কতটা লজ্জাজনক? আর তিনি যে বলছেন তার বিজেপি সরকার আগের বারের যে পার্লামেন্ট ছিল সেখানে কতজন পার্লামেন্টারিয়ানকে সাসপেন্ড করেছে? একদিনে 147 জন এমপিকে সাসপেন্ড করেছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার। তো সেই দলের একজন প্রতিনিধি হয়ে তার মুখে এই ধরনের কথাগুলো শোভাই পায় না। তার উচিত তিনি বুঝুন, হয়ে গেল 4টে বছর হয়ে গেল, তার বোঝা উচিত ছিল একটা বিরোধী দলনেতার রোলটা কি হয়। কোথাও তিনি কি বিরোধী দলনেতা হিসেবে ব্যর্থ হয়েছেন তাই বলছেন? ব্যর্থতা শুধু নয়, এটা তিনি বিরোধী দলনেতার রোলটা পালনই করেননি। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে মানুষের কাছে কিছু এই মুখরোচক কথাগুলো বলে এই হিন্দু বিরোধী সরকার, সরস্বতী ঠাকুরের, পশ্চিমবঙ্গে নাকি সরস্বতী ঠাকুর পুজো হয়নি। আপনি বলুন তো,
দুদিন ধরে আমরা পুজো করলাম, সব জায়গায় মানুষে ঘুরে বেড়ালো, উনিই বোধহয় একমাত্র যিনি সরস্বতী পুজো করেননি। বাংলার সকল মানুষজন, সকল ছেলেমেয়েরা, স্কুল কলেজ সব জায়গায় একটা ইনসিডেন্ট দেখাতে পারেনি। রাগটা ওদের এখানেই, এত তারা ষড়যন্ত্র করেও একটা সরস্বতী পুজো বন্ধ করতে পারেনি, তাই জন্য তারা এগুলো বলছে। বিধানসভার অধিবেশন যেরকম চলছে, রাজ্যপাল তার ভাষণ রেখেছেন, তার উপরে মুখ্যমন্ত্রী যে জবাবি ভাষণ সেটা তিনি আজকে রাখবেন, সেটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। সমস্ত অধিবেশন যা চলার সেটাই চলছে। এবার তারা যদি মনে করেন যে বিধানসভার বাইরে, বিধান ভবনের মানে চত্বরে তারা কোথাও বিক্ষোভ দেখাবেন, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, সেটা তাদের মানে তারা কি কর্মসূচি নেবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তাদের কর্মসূচিটা কোন ইস্যুর ওপরে, তাদের ইস্যুটা কি, তারা কেন সাসপেন্ডেড হয়েছে সেই কথাটা তারা নিজেরা বলুক না। তারা কি স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছে? এটা যদি করে থাকে এটা কি অ্যালাউড? আমি এই প্রশ্নটা করছি। তিনি তো নিজেই বলেছেন, এবং এটা বলতে গিয়ে তিনি বেশ কিছু পুরনো কিছু ইনসিডেন্টের কথা তিনি টেনে এনেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে এনেছেন, পার্লামেন্টে কোন কালে মমতা ব্যানার্জি কী করেছেন সেই ঘটনা টেনে এনেছেন। তো তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড হতে পারেন, তাহলে আপনিও সাসপেন্ডেড হয়েছে, এর মধ্যে প্রবলেমের কী আছে? আর এমনিতেও তো উনি তো মানে কোনো পারফরমেন্সও নেই, এলওপি হিসেবে ওনার যে পারফরমেন্স সেটাই তো নেই। উনি কোনো বিয়ে কমিটিতে অ্যাটেন্ড করেন না, উনি রাজ্যপালের কাছে একা একা যান। কিছু আমাদের গণতান্ত্রিক সেটআপে কিছু জায়গা আছে যেখানে এলওপির একটা রোল আছে, চিফ মিনিস্টার, এলওপি তাদের যৌথ রোল আছে, স্পিকার তাদের সবার একটা রোল আছে, সেইগুলো একটাও তিনি পালন করেন না। তিনি টোটালি মানে একদম ইনকম্পিটেন্ট, এবং আমি তো মনে করি ইল্লিগাল বিরোধী দলনেতা। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে মহাকুম্ভকে নিয়ে এখনও বিতর্কের শেষ নেই, প্রতিদিনই নতুন বিতর্কের উত্থাপন হচ্ছে। এবং আজকে যেমনটা জানা যাচ্ছে যে প্রয়াগরাজে যে গঙ্গার জল, সেই গঙ্গা জল নাকি স্নানেরই অনুপযুক্ত। কারণ এই কথা আমি বলছি না, সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কি বলবেন এই বিষয় নিয়ে? কারণ মহাকুম্ভের যে আয়োজন, সেই আয়োজনের প্রচার আমরাও জেনেছিলাম, আমরাও শুনেছিলাম। আমি একটু পিছিয়ে যেতে চাই। এই নরেন্দ্র মোদী সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমি গঙ্গার জলকে পরিষ্কার করব, পরিশুদ্ধ করব, নামামি গঙ্গে, এই সমস্ত প্ল্যান তিনি বলেছিলেন। তো এখন কি হলো? আমি নিজে একজন বায়োটেকনোলজিস্ট। আমরা যখন মানে কলেজে পড়াশোনা করি, আমরা গঙ্গার জলের স্যাম্পল নিয়ে দেখেছি, তাতে ফিকাল কোলিফর্মে ভর্তি। এখনও তাই বলছে, ফিকাল কোলিফর্ম প্রচুর পাওয়া গেছে, তো পাওয়া যাবেই। ওই জায়গাটা এখন মানে কি বলবো, ওখানে ওই জলে যদি কেউ হাত দেয় তার মানে শরীর খারাপ করতে পারে, এরকম অবস্থা। তো সেখানে মানুষের, দেখুন, সেটা মানুষের আস্থার ব্যাপার, কারা ডুব লাগাবে সেই জলে সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো কিছু বক্তব্য নেই। বাট হ্যাঁ, এইটুকু আমি অ্যাডভাইস করতে পারি, তারা গঙ্গা জলে সেখানে মহাকুম্ভে যারা স্নান করছেন তারপরে যেন তারা প্রপার একটা বাথ তারা নেন, সেটা আমি নিশ্চয়ই বলবো। কিন্তু এই জায়গাটা এখন নোংরা এরকম হবেই, এত মানুষ যদি একসাথে সেখানে যদি স্নান করেন সেটা হবেই। কিন্তু এমনিতে মানে নর্মাল টাইমেই গঙ্গার জলে এত ফিকাল কোলিফর্ম, সেটা মানে চিন্তা করা। ফিকাল কোলিফর্ম মানে হচ্ছে যেটা মানে মানুষের ফিসিস দিয়ে, অর্থাৎ মল দিয়ে যেই তার থেকে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো পাওয়া যাচ্ছে, এবং সেটা দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে, নর্মাল টাইমেই পাওয়া যাচ্ছে। এত বেশি মানে আমাদের যেই সিওয়ারেজগুলো সেগুলো গিয়ে ট্রিটমেন্ট না হয়ে সেটা গঙ্গার জলে পড়ছে, সেটাই তার মূল কারণ। কিন্তু আমরা তো দেখেছিলাম যে এই প্রয়াগরাজে মহাকুম্ভের শুরুর আগে যোগী সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, গঙ্গার জল পরিশুদ্ধ রাখার ব্যবস্থা করা হয়েছিল, এই প্রচার তো আমরা শুনেছিলাম। এই ধরনের কথাগুলোর কোনো মানে আছে? তারা মানে তাদের ব্যবস্থাপনা তো আমরা দেখছি, কীরকমভাবে মানুষ মানে পদপিষ্ট হয়ে বা আগুনে পুড়ে, কোথায় মানে ফায়ার বেলুন, এয়ার বেলুন আগুন লেগে যাচ্ছে, এই জিনিসগুলো তো ঘটছেই। কালকেও দেখলেন একটা সেক্টর 8-এ আগুন লেগে গেছে। তো তাদের কোনো রকমের ব্যবস্থাপনা নেই। তারা শুধু হচ্ছে মানুষে আসুন, আপনারা যে কোনোভাবে আপনারা আসুন, হয় 40,000 টাকার এয়ার টিকিট কেটে আসুন, বা ট্রেনে যত খুশি টিকিট বিক্রি করে যান, তাতে আপনারা মরুন বাঁচুন কিচ্ছু যায় আসে না। আপনারা যদি বেঁচে ফেরেন তাহলে আপনার ভাগ্য, না হলে আপনার মোক্ষ লাভ হয়েছে। এই হচ্ছে যোগী সরকারের বক্তব্য। কিছুদিন আগেও আমি দেখলাম তারা বলছে যে আমরা এত টাকা খরচা করেছি আর আমাদের এত টাকা সরকারের রেভিনিউ আর্নিং হয়েছে। তো তাদের এই মুনাফা লোটাটাই তাদের অ্যাকচুয়াল লক্ষ্য। মানে মানুষের জীবনে কি তাহলে দাম নেই? মানুষের সুরক্ষার দাম নেই? কোনো দামই নেই, চিরকালই নেই। এই বিজেপি সরকার, তাদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। তারা মানুষে মরলো বাঁচলো কিচ্ছু যায় আসে না। ধর্মের জিগির আরও বেশি মানে তৈরি করো, হাইপ ক্রিয়েট করো, নিয়ে সারা ভারতবর্ষ থেকে লোককে ডাকো, নিয়ে তারপরে এসে তারা কোনো পরিষেবা নেই, কিছুই নেই। তারা যেতে পারছে না, ট্রেনে যেতে গিয়ে মরে যাচ্ছে, কেউ লোক খেপে গিয়ে আবার ট্রেনের কাঁচ ভাঙছে,
পাগলের মতো, জন্তু জানোয়ারের মতো কাঁচ ভাঙছে। আমি দেখছি বিহারে কিছু মানে ওই ওয়াটার গান দিয়ে ট্রেনের মধ্যে মারছে, যে যারা যাচ্ছে আর কি তাদের ওপরে আক্রোশটা বেরোচ্ছে। মানে নরেন্দ্র মোদীকে তো ধরতে পারছে না, তারা যারা আর কি পৌঁছাতে পারছে, যাদের এই সৌভাগ্যটা হচ্ছে, তাদের গায়েই আর কি ওয়াটার ক্যানন মারছে। মানে আপনি বলতে চাইছেন যে পুরো ব্যবস্থাটা যেটা করা হচ্ছে সেটা শুধুমাত্র যারা ভিআইপি তাদের জন্য? একদমই, ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা। এবং দেখছেন না আমাদের রাজ্য থেকেও যে ভিআইপিরা গেছে তারা তো বলছে খুব ভালো ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। আপনি যতগুলো এমপি বা যারাই গেছে, কোনো ফিল্ম স্টার, তারা প্রত্যেকে গিয়ে বলছে ভালো ব্যবস্থা, কারণ তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা, মাঝখানে পুরো একদম মানে ডিভাইডার রয়েছে। আর এই ধরনের মানে আমাদের যারা মানে যারা সাধারণ মানুষ যারা যাচ্ছে, তাদের জন্য কোনো পরিষেবা নেই। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো দাদা। এতক্ষণ আমরা প্রয়াগরাজ নিয়ে তো কথা বললাম। সামনে এই চলতি বছরে বিহারে নির্বাচন রয়েছে এবং আগামী বছরে এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে বিধানসভা। এবং তার আগে এই প্রসঙ্গটা এর জন্যই তুললাম কারণ ইতিমধ্যে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে কেন্দ্রের মূলত যেটা আমরা জানি যে মুখ্য নির্বাচন যে কমিশনার, সেই মুখ্য নির্বাচন কমিশনারকে ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। জ্ঞানেশ কুমার, তার হাতেই থাকবে 2026-এর বিধানসভা নির্বাচন। কি মনে হচ্ছে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? দেখুন, এই জ্ঞানেশ কুমার ইনি কে, তার আগে বলি যে এই যে অ্যাপয়েন্টমেন্টটা কালকে হয়েছে সেটা কাল মাঝরাতে হয়েছে। কি এমন কারণ পড়লো যে কালকে মাঝরাতে এই জিনিস করতে হলো? দেখুন, আমাদের নতুন যে আইনটা এনেছে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেখানে ফার্স্টে আমাদের কি বলে সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেই প্যানেলে থাকবে, সাথে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, তারা মিলে একটা নাম ঠিক করবে। সেটা থেকে কি করা হলো না, প্রধানমন্ত্রী অমিত শাহ মানে তার অ্যাপয়েন্টেড আরেকজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা, মানে 2:1, সেখানে মানে কেন্দ্র যাকে চাইবে তাকেই করে দিতে পারবে। এইটা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছিল এই আইনটা, সেটা এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং। সুপ্রিম কোর্ট সম্ভবত আগামীকাল এই মানে অর্ডারটা দিত, তার আগেই তড়িঘড়ি করে এই ভদ্রলোককে, এই জ্ঞানেশ কুমার, এনাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হলো। কে এই জ্ঞানেশ কুমার? ইনি অমিত শাহর হোম ডিপার্টমেন্টে তিনি সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টে, সেটাও অমিত শাহ কোঅপারেশন ডিপার্টমেন্টের মন্ত্রী, সেখানে তিনি সেক্রেটারি ছিলেন। তিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সেক্রেটারি ছিলেন। এই পার্লামেন্টকে তো এই 10 বছর ধরে, 11 বছর ধরে আমরা তো দেখছি পার্লামেন্টকে মানে তার কোনো ভ্যালুই রাখেনি। কেন্দ্রীয় সরকার পার্লামেন্টকে একটা ডিপ ডার্ক চেম্বারে কনভার্ট করেছে, যেখানে হচ্ছে যে পার্লামেন্টের প্রত্যেকটা মানে যা মানে এস্টাবলিশ প্রসিডিওর ছিল সবকটা ভেঙে দিয়েছে। বিরোধী দলনেতা আগে ছিল না, ডেপুটি স্পিকার এখনও নেই, গত 5 বছরও ছিল না, এখনও অবধি মানে 7-8 মাস হয়ে গেছে এখনও অবধি কিন্তু ডেপুটি স্পিকার নেই। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে পার্লামেন্টকে একদম ধ্বংস করার জন্য মোদী সরকার এগিয়ে আসছে। এবং তার সেক্রেটারি ছিলেন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সেক্রেটারি ছিলেন এই জ্ঞানেশ কুমার। তাকে তো বুঝতেই পারছেন ইনি হচ্ছেন অমিত শাহর রাইট হ্যান্ড, নিজেদের লোক বসিয়েছেন একদম। মানে অমিত শাহই আর কি ইলেকশন কমিশনার হয়ে গেলেন, প্রক্সি দিয়ে ইলেকশন কমিশন চালাবেন, এটাই হলো। এবং আমি তো জানি না সুপ্রিম কোর্ট এরপর কিছু বলবে কি না, কারণ সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি নিজেই বলেছিলেন আমি সেই প্যানেলে থাকবো। তো সেই চিফ জাস্টিসকে সরিয়ে আরেকজন মন্ত্রীকে ঢুকিয়ে দেওয়া হলো, অমিত শাহকে ঢুকিয়ে দেওয়া হলো। এবং তারা মানে তড়িঘড়ি, যেহেতু আগামীকাল সেই কেসটা দেখা হতো, সেই পিটিশনটা দেখা হতো, এটা চ্যালেঞ্জ হয়েছে এই আইনটা যেটা লোকসভা পাস করেছে, সুপ্রিম কোর্টের রুলিংকে ওভাররুল করে এই আইন এসেছিল, সেটা চ্যালেঞ্জ হয়েছে। সেটাতে আমরা দেখতে চাই যে এবার সুপ্রিম কোর্ট কি বলে। কিন্তু তার আগেই তো এনাকে অ্যাপয়েন্টমেন্ট, মানে এটা তো বলছি তো তুগলকি রাজ। এখানে নিজেদের আমরা যেটা চাইবো সেটাই, মাই ওয়ে অর দি হাইওয়ে। তাহলে বিজেপি তো সবসময় বলে যে তারা সংবিধান মেনে কাজ করে, তাহলে সেক্ষেত্রে এখানে কেন সংবিধানের অমান্য করা? বিজেপি সংবিধান মেনে কাজ করে? বিজেপি তো গত 10 বছর ধরে আমরা দেখছি সংবিধানকে কিভাবে মানে ভুলণ্ঠিত করা যায় সেটাই তারা করেছে। তার আগেও মানে বিজেপি যেই সংগঠন থেকে আসে, আরএসএস, তারা তো যখন সংবিধান লাগু হয়েছিল তারা বলছিল এটা ভারতীয় সংবিধান হতে পারে না, এর মধ্যে কোনো ভারতীয়তা নেই, এই কথাগুলো আরএসএস বলেছিল। তো তাদের দল মানে যাদের কোনো আমাদের ফ্রিডম যে স্ট্রাগল হয়েছিল তাতে যাদের কোনো ভূমিকা ছিল না, যেই বিজেপি বা আরএসএসের, তো তারা তো এই কথাগুলো বলবে। তো তারা কনস্টিটিউশনকে মানেই না,
কনস্টিটিউশনকে মানলে তারা তো মানে সুপ্রিম কোর্টকে মানতো। সুপ্রিম কোর্টের যে রুলিংটা ছিল যে চিফ জাস্টিস থাকবে, তো চিফ জাস্টিসকে কেন সরানো হলো সেই প্রশ্নটা তো আমার থাকবেই। এবং এটা খুবই ক্লিয়ার যে তারা চাইছে পশ্চিমবঙ্গে এখন যেন তেন প্রকারেণও তারা যাতে ক্ষমতায় আসতে পারে, এবং তার জন্য ইলেকশন কমিশনকে নিজেদের পকেটে রাখতে হবে। আশঙ্কা আছেন কি 2026-এ এই যে পরিবর্তন হলো সেই পরিবর্তনে ভোটে কারচুপির সম্ভাবনা রয়ে গেল? ভোটে কারচুপি তো তারা করেইছে। এই যে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ঘটনাগুলো আমরা দেখলাম, লাখ লাখ ভোটার, ঠিক আছে, মহারাষ্ট্রে খুব সম্ভবত 38 লক্ষ ভোটার অ্যাড করে দিয়েছে লাস্ট 5 মাসে। দিল্লিতে এরকমই মানে একটা বিশাল সংখ্যক মানে লাখ লাখ ভোটার কিন্তু সেখানে অ্যাড হয়েছে বিভিন্ন জায়গায়, যাতে কিনা রেজাল্টটা ঘুরে যায়। এদের কোনো আইডেন্টিটি প্রকাশ করছে না। এই যে ইলেকটোরাল রোল, সেটা কিন্তু আমাদের ইলেকশন কমিশন প্রকাশ করছে না। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়, এবং সেটা খুব আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেটা ধরে ফেলেছেন। এবং আমরা একদমই আশঙ্কিত নয়, তারা এটা করবেন এটার সম্বন্ধে আমরা একদম শিওর। অলরেডি বিহার থেকে লোক ঢোকাচ্ছে, তারা এই জিনিসটা করবে সেটা নিয়ে আমরা অ্যাবসলিউটলি শিওর। সেটা আটকাতে কি আপনারা? আমরা অ্যাবসলিউটলি প্রস্তুত। আমাদের বুথ কর্মীরা, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের জিনিস যেগুলো অন্যান্য রাজ্যে ঘটছে সেগুলো আমাদের এখানে হতে দেবে না, আটকে দেবে। আমি বলছি আমাদের এখানে এমনিতেও তারা যদি ওই কিছু লাখ ভোটার যদি বাইরে থেকে ঢোকায়ও, যদি কিছু বিহারি ঝাড়খণ্ডী যদি ঢোকায়, তারপরেও আমরা জিতবো। কিন্তু সেটা আমরা করতে দেবো না। তাদের এই মানে যেই গেম প্ল্যান সেটাকে আমরা পুরোপুরি ভেস্তে দেবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।